বিচারাধীন বিষয়ে আগে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানালেও হঠাৎ করেই মাঠে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র। বর্তমান মেয়র ব্যারিস্টার তাপসের বিরুদ্ধে তুললেন নানা অভিযোগ, দাবি করলেন নিয়ম মেনেই দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছে। দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারত ছাড়াও ভ্যাকসিন পাঠাতে সম্মত আরও কয়েকটি দেশ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম ধাপে কারা টিকা পাবে, তালিকা চূড়ান্ত পর্যায়ে। ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত 6 লেন হচ্ছে। সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের বাড়তি টাকা হাতিয়ে নিতে বাড়ি নির্মাণ ও গাছ লাগানোর হিড়িক। আমদানির ঘোষণায় চালের দাম কিছুটা কমলেও অস্থির ভোজ্য তেলের বাজার। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। চিনির দামও ঊর্ধ্বমুখী। ট্রাম্পকে অভিশংসনে আবারও প্রস্তাব আনতে জো বাইডেনের আহ্বান। আবারও সহিংসতা উস্কে দেওয়ার আশঙ্কায় স্থায়ীভাবে বাতিল হলো টুইটার অ্যাকাউন্ট। রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের দোকান বরাদ্দ ও উচ্ছেদ নিয়ে জল ঘোলা কম হয়নি, গড়িয়েছে আদালত পর্যন্ত। অনিয়ম করে দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে। বিচারাধীন বিষয়ে আগে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানালেও হঠাৎ করে দৃশ্যপটে নেমে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেন। সকালে হাইকোর্টের সামনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। সাঈদ খোকন দাবি করেন নিয়ম মেনেই দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল। শনিবার বেলা 11টায় হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে এভাবেই নানা আক্রমণাত্মক ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়ায় গুলিস্তান নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফেস্টুনে বর্তমান মেয়র ব্যারিস্টার তাপসকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় স্লোগান লেখার পাশাপাশি নগর ভবন ঘেরাওয়েরও উস্কানি দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন অনেক অব্যবসায়ীও। এ সময় সাঈদ খোকন পন্থী ব্যবসায়ীরা দক্ষিণ সিটির নকশা বহির্ভূত উচ্ছেদের চরম সমালোচনা করে সাবেক মেয়রের পক্ষে সাফাই গান। মানববন্ধনে অংশ নেন নকশা বহির্ভূত দোকান বরাদ্দে অনিয়মের মূল অভিযোগ যার বিরুদ্ধে সেই সাঈদ খোকনও। বক্তব্যে তিনি নিয়ম মেনে দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল দাবি করে উচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এই কর্পোরেশনে যারা বসে আছে তারা এই শহরের মানুষের আর্তনাদ চিৎকার শুনতে পায় না। তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছে। আমি তাকে বলবো, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। সাঈদ খোকন বর্তমান মেয়রকে নিয়ে নানা বিষোদগার করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন ব্যাংক মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এই টাকা তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি টাকা লাভ করেছেন। এমনও কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। মাত্র 15 দিন আগেও বিচারাধীন বিষয়ে কথা বলতে রাজি হননি এই সাঈদ খোকনই। আইনজীবীরা বলছেন বিচারাধীন বিষয়ে মন্তব্য করা বিচার কাজকে প্রভাবিত করার অপচেষ্টার শামিল। বিচারাধীন কোনো ফৌজদারি মামলার সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি, বিশেষ করে কোনো দায়িত্বশীল ব্যক্তি কিংবা কোনো জনপ্রতিনিধি প্রকাশ্যে কোনো মন্তব্য করেন, স্বাভাবিকভাবে এই ধরনের মন্তব্যে বিচার প্রক্রিয়াকে, বিচার কার্যকে
প্রভাবিত করে। দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনতে ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সরকার নির্মাণ করতে যাচ্ছে 6 লেন। এই খবরে মাদারীপুরের 28 কিলোমিটার অংশে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের বাড়তি টাকা হাতিয়ে নিতে শত শত গাছপালা রোপণ ও ঘর নির্মাণ করছে দালাল চক্রের সিন্ডিকেট। যদিও প্রশাসন বলছে 4 ধারা নোটিশ দেওয়ার পরে নতুন স্থাপনা নির্মাণ করলে কেউ পাবে না সরকারি অর্থ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতুর সাথে যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনতে ঢাকা বরিশাল 2 লেনের মহাসড়কটি 6 লেনের আধুনিক সড়কে রূপান্তরিত করতে যাচ্ছে সরকার, যা ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সরাসরি চলে যাবে। সড়কটির জন্য মাদারীপুরের রাজৈক সড়ক ও কালকিনি উপজেলার 19টি মৌজার জমি অধিগ্রহণ করা হবে। এই খবরে প্রস্তাবিত খালি জমির উপর রাতের আধারে শত শত গাছপালা রোপণ, ঘরবাড়ি নির্মাণ ও পুকুরে একাধিক সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে দালাল চক্রের সিন্ডিকেট। এই মহাসড়কটা 6 লেনে উন্নতি হবে বরিশাল পর্যন্ত। সেই ক্ষেত্রে অনেকেই নতুন নতুন স্থাপনা কইরা সরকার থেকে সুবিধা আদায় করার চেষ্টা করতেছে। একটা চক্র, একটা মহল কাজ করতেছে। এটার প্রতি সরকারের দৃষ্টি রাখা হোক যাতে এই কাজটা না করতে পারে। সচেতন নাগরিক মনে করে প্রশাসন তৎপর না হলে ক্ষতিপূরণের নামে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত অর্থ চলে যাবে দালালদের হাতে। এই দালাল চক্রের হাত থেকে যদি রক্ষা করা না যায় তাহলে সরকার ক্ষতিগ্রস্ত হবে, তাদের কোষাগার থেকে অনেক রাজস্ব ব্যয় হবে। তবে প্রশাসন বলছে অনিয়ম ও দুর্নীতি এড়াতে প্রতিদিন 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ক্ষতিপূরণের তালিকায় ক্ষতিগ্রস্তদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। শক্তভাবে আমরা এটা যৌথ তদন্ত করছি যাতে বিন্দুমাত্র এখানে অনিয়ম অভিযোগের কোনো সুযোগ না থাকে। 6 লেনের সড়কটিতে মাদারীপুরের রাজৈরের টেকারহাট থেকে কালকিনির ভুরঘাটা পর্যন্ত 28 কিলোমিটার অংশ রয়েছে। নিয়ম আছে 4 ধারা নোটিশ প্রদানের পর নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না কেউ। সময় সংবাদ, মাদারীপুর। প্রথম ধাপে কারা টিকা পাবে তার তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে এক সংলাপে কথা জানানো হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন টিকা বন্টনে বিজ্ঞানসম্মত ও সবার নিকট গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন প্রয়োজন। টিকা কারা পাচ্ছে সেটি ন্যায়সঙ্গত না হলে জনমনে চরম অসন্তোষ বাড়বে বলেও আশঙ্কা তাদের। টিকা হাতে পাওয়ার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তবে হাতে পাওয়ার পরে ব্যবস্থাপনা কেমন হবে সেই বিষয়ে সংলাপের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। সংলাপে অনলাইনে যুক্ত হয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা। প্রথম মাসে পাওয়া 25 লাখ টিকা যাদের দেয়া হবে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বলে জানান তিনি। তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। তো সেই দিক থেকে আমাদের এইটা হচ্ছে এই দিকের অগ্রগতি। অন্যান্য দেশের উদাহরণ টেনে বাংলাদেশের টিকা সঠিকভাবে বন্টন হবে কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বিজ্ঞানসম্মত গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের জোর তাগিদ তাদের। প্রথমে মাত্র 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। অতএব কোন 1.5 কোটিকে দেওয়া হবে এই বিষয়টি যতটা বিজ্ঞান সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং আমাদের দেশের কনটেক্সটের সঙ্গে মিলে এইভাবে যদি জিনিসটা না ঘটে তাহলে কিন্তু মানুষের আস্থা এটার উপরে কমে যাবে, তাতে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশনের সময় যেটার প্রভাব পড়বে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান ভারত ছাড়াও ভ্যাকসিন পাঠাতে সম্মত হয়েছে আরো কয়েকটি দেশ। চায়না ভ্যাকসিন দিতে যাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে যাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। কিছু ভ্যাকসিন ফাইবার বিনামূল্যে আমাদেরকে দিবে। এই ভ্যাকসিনের সংখ্যা প্রায় 4 লক্ষ লোককে দেওয়ার মতো। চলতি মাসেই টিকা পাওয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই ভ্যাকসিনটি সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারতে কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, কোন টিকা আগে প্রয়োগ করা হবে তা এখনো স্পষ্ট নয়। ভ্যাকসিন কার্যক্রম শুরুর সম্ভাব্যতা যাচাই করতে সোমবার দেশটির সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত রাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন আমাদের রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত,
জাফর, আপনাকে ধন্যবাদ। জাফর, আর সময়ের অপেক্ষা মাত্র। আপনি যেমনটি বলছিলেন, ভ্যাকসিন অনুমোদন দেওয়ার আগেই আপনি জানেন যে ভারত একটি বিশাল দেশ, 130 কোটি মানুষ, 37টি রাজ্য, কেন্দ্র শাসিত এবং রাজ্য সরকার মিলে 37টি রাজ্য রয়েছে। সেখানে এই ভ্যাকসিন গুলো পৌঁছে দেওয়া, সেই রূপরেখা কিন্তু আপনি জানেন, আমাদের দর্শকরা অনেক আগে জানে, বহু আগেই, প্রায় 6 মাস ধরেই চলছিল। এবং ভ্যাকসিন যখন প্রথম দফায় হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে, তখন থেকেই এর পরিকাঠামো তৈরি এবং তার সমস্ত রূপরেখা তৈরি ছিল। এবং সে কারণে আপনি জানেন যে ইতিমধ্যেই ভ্যাকসিন কিন্তু 4টি মেট্রো সিটিতে, দিল্লি, মুম্বাই এবং কলকাতাতে ভ্যাকসিন অলরেডি আসা শুরু করেছে। এবং আপনি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত গভর্নরদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক, এবং সেই বৈঠক থেকেই সম্ভবত সেই দিন সোমবার অথবা মঙ্গলবার সকালবেলায় ঘোষণা আসতে পারে যে খুব শিগগিরই ভ্যাকসিনেশন শুরু হবে। ইতিমধ্যেই জানেন যে এই ভারতের তৃতীয় দফা, গতকাল এবং আজকে এই 2 দফা কিন্তু বৃহত্তর 370টি জেলাতে আপনার ভ্যাকসিনেশনের যে ট্রায়াল কার্যক্রম, যেটিকে মহারা বলছে, সেইটিও কিন্তু চলছে এবং আজকে পর্যন্ত সেটি কিন্তু ভীষণ ইতিবাচক দিতে যাচ্ছে। কোইন যে সফটওয়্যারের মাধ্যমে পুরো ভ্যাকসিনেশন কর্মকাণ্ডটি পরিচালনা করা হবে, সেই ভ্যাকসিনেশন যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটিও কিন্তু একই রকম ভাবে পরীক্ষা করে নিচ্ছে ভারত সরকার। আপনি জানেন যে আগামী জুলাই মাস পর্যন্ত ভারত সরকার 30 কোটি মানুষের শরীরে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে এবং সেইভাবেই কিন্তু এগিয়ে চলছে। যদিও এখনো পর্যন্ত সঠিক ভাবে সরকারি পক্ষ থেকে বলা হয়নি যে খুব শিগগিরই মনে করা হচ্ছে 12 অথবা 14 তারিখে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হতে পারে। সেই দিন মানে ঠিক কোভিশিল্ড না কোভ্যাক্সিন, কোন ভ্যাকসিন শুরু করবে সেটি এখনো সরকারের পক্ষ থেকে বলা হয়নি। যদিও মনে করা হচ্ছে যে হয়তোবা ভারতীয় ভ্যাকসিন কোভ্যাক্সিন এবং অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকা এবং সেরাম ইনস্টিটিউটের যৌথ তৈরি দুটো ভ্যাকসিনই, যেটা অনুমোদন দিয়েছেন 3 তারিখ জানুয়ারি মাসের, সেই দুটো ভ্যাকসিনই একসঙ্গে ভ্যাকসিনের যে কার্যক্রম সেটি শুরু হবে। ইতিমধ্যে দেখি দর্শকরা জানেন যে ভারতের যে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, মানুষের মধ্যে একটি কৌতূহল আকাঙ্ক্ষা দেখা দিয়েছে এবং অনেকেই প্রত্যাশা করছেন যে তারা সাধারণ মানুষ কবে পাবেন। তবে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে প্রথম 3 কোটি ডোজ আগে দেয়া হবে এবং সেখানে যারা জরুরি ভিত্তিতে প্রয়োগ করতে হবে শুধুমাত্র তারাই কিন্তু এই ভ্যাকসিন নিতে পারবে এবং আস্তে আস্তে পরবর্তীতে যখন ভ্যাকসিনের স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানো হবে তখন আস্তে আস্তে করে 30 কোটি, আগামী জুলাই মাস পর্যন্ত 30 কোটি মানুষের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হবে। তো জাফর, এই ছিল আমার কাছে ভারতে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার আগে যে রাজনৈতিক এবং প্রশাসনিক যে তৎপরতা আমার কাছে থাকা তার সবশেষ। জাফর, ভারতের করোনা ভ্যাকসিনেশনের কার্যক্রমের প্রস্তুতির খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুব্রত আচার্য। আমদানির ঘোষণায় চালের দাম কিছুটা কমলেও অস্থির হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। এক সপ্তাহের ব্যবধানে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। চিনির দামও ঊর্ধ্বমুখী। একের পর এক এভাবে নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বিস্তারিত হাজিরা শিউলির রিপোর্টে। পেঁয়াজ ও চালের পর এবার লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে কয়েক দফা বেড়ে খুচরা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা দরে। বেড়েছে বোতলজাত সয়াবিন ও পাম অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারের কথা বলে প্রতিদিনে মিল মালিকরা দাম বাড়াচ্ছে বলে অভিযোগ পাইকারদের। 3টা মিলই বলছে যে বিশ্ব বাজারে রেট বেশি, এই কারণে তেলের দাম বৃদ্ধি। লুজ আগে প্রথমে ছিল 95-96, ওটাতে কেজিতে বাড়ছে 15-20 টাকা। তেল তো সীমার বাইরে, মানে নিতে আসছি অনেক, কিন্তু নিতে পারতেছি না, অনেক দাম বেড়ে গেছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারা। তেল না কিনেই ফিরে যান অনেক ক্রেতা। তেল কিনতে আসে অবস্থা খারাপ হয়ে গেল। 5 কেজি তেল কিনবো, বাসায় নিয়ে যাব, এখন তেল ছাড়াই বাসায় যাইতেছি। আমাদের ইনকাম বলেন এক্সপেন্সের উপরে একটা প্রভাব ফেলছেই। বেড়েছে চিনির দামও। প্রতি কেজিতে চিনির দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। তবে কমেছে পেঁয়াজের দাম। সরবরাহ বাড়া এবং ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণায় পাইকারি বাজারে দাম কমে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা দরে। চিনির দামও বাড়তেছে, 250 টাকা থেকে বাড়তে 3130 টাকা হয়েছে বস্তা। যাদের বেশি পয়সা হেরা মাল কিনে স্টক করে,
সব চাপ পড়ে আসে গরিবের উপরে। এদিকে দাম নিয়ন্ত্রণে আমদানির ঘোষণা দিলেও তেমন কোনো প্রভাব পড়েনি চালের বাজারে। কেজিতে 50 পয়সা থেকে 1 টাকা কমেছে চালের দাম। ভারতীয় চাল বাজারে আসলে দাম আরও কমবে বলে মনে করেন পাইকারি বিক্রেতারা। বস্তায় 20 টাকা 50 টাকা কোনো চালে কমাইছে। কেজিতে বাড়ছে তো ধরেন 7 থেকে 8 টাকায় কোনো চালের ক্ষেত্রে, সেই হিসাবে কিন্তু চালের দাম কমার ক্ষেত্রে এটা বলা যায় না যেহেতু কমছে। এটা ওই ইন্ডিয়া থেকে আমদানি হবে করতে করতে মানুষের মজুতদারেরা একটু ভয় পাইতেছে, সেটা দিতে চেষ্টা করতে আছে। এদিকে চালের দাম কমার প্রত্যাশায় পাইকারি আড়তগুলোতে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। এই অবস্থায় চাহিদার চেয়ে বেশি চাল আমদানি হলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন তারা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ সচিবালয় ও এর আশপাশের এলাকায়। নীরব এলাকা ঘোষণার পর শান্ত ছিল না 1 মিনিটও, উল্টো বেড়েছে আরও 9 গুণ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে বেসরকারি সংস্থা স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। ভয়াবহ শব্দ দূষণের কারণে সচিবালয় এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের শ্রবণ শক্তি কমে গেছে। রাজধানীর ব্যস্ততম এলাকা কদম ফোয়ারা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়ের পাশে। এখানে গড়ে শব্দ দূষণের পরিমাণ 127 ডেসিবেলের বেশি, যা মানুষকে ফেলেছে স্বাস্থ্য ঝুঁকিতে। রাজধানীর অন্যতম এলাকা সচিবালয়ের চারপাশে 12টি স্থানের শব্দের উপর গবেষণার ফলাফল বলছে বাংলাদেশের অন্যতম শব্দ দূষণ এলাকা এই সচিবালয়। অথচ এই এলাকা নীরব হিসেবে ঘোষণা করেছে সরকার। নীরব এলাকা ঘোষণা করার পর এই এলাকায় বেড়েছে শব্দ দূষণের মাত্রা। সাউন্ডটা আমাদের জন্য মানসিকভাবে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে, এটা অসুবিধা করে সবাই। এটা শব্দ দূষণ আর কি, এটা ঠিক না। সবসময় নয়েজের মধ্যে থাকতে থাকতে আমাদের স্বাভাবিক কাজকর্ম অনেক ব্যাঘাত ঘটে। গবেষণা বলছে শব্দ দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যর। কারো কারো হ্রাস পাচ্ছে শ্রবণ শক্তি। আমরা এখানে শব্দের মধ্যে থেকে আমরা বাসা গেলে জোরে জোরে কথা বলি, যেটা আমার কাছে মনে হয় স্বাভাবিক, কিন্তু পরিবারের কাছে মনে হয় আমি অস্বাভাবিকভাবে কথা বলছি। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে শব্দ দূষণ নিয়ে সংবাদ সম্মেলন করে স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। সংস্থাটি বলছে দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ করতে হবে। এলাকা ঘোষণার ঠিক আগে যে মানমাত্রাটা ছিল সেটি হলো 87.57 ভাগ সময়, এটি 70 ডেসিবেলের বেশি ছিল, কিন্তু নীরব এলাকা ঘোষিত হওয়ার পর অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের পর সেটি বেড়ে দাঁড়িয়েছে 96.03 ভাগ সময়। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় দূষণ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সড়কের পাশে গাছ লাগানোর সাথে তুলনা করার চেষ্টা করেছি। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। অপার সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে এশিয়ার সবচেয়ে পেছনের দেশ বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর রিপোর্ট বলছে বিভিন্ন মানদণ্ডে পর্যটনে 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 114তম। ভ্রমণ পিপাসুরা বলছেন পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি নজর দিতে হবে ব্র্যান্ডিংয়ে। বিশ্লেষকরা বলছেন এই খাতকে এগিয়ে নিতে মেগা প্রকল্প নিতে হবে সরকারকে। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। অবারিত সাগর, সূর্য এখানে উদয় হয় সাগরের বুক চিরে, দিন শেষে আশ্রে পড়ে নীল দিগন্তে। আছে দিগন্ত জোড়া পাহাড়, ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ করেছে এদেশের প্রাণ প্রকৃতি। এসব কিছুই পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট, অথচ গবেষণা বলছে ভিন্ন কথা। WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিভনেস 2019-এর গবেষণা বলছে এশিয়ায় মাথাপিছু আয়ে 4-এ থাকা পর্যটন খাতে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। পরিবহন, যোগাযোগ, নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা সহ 90টি মানদণ্ড বিচারে পর্যটন খাতে 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 104 থেকে নেমে এখন 114। দুর্বল অবকাঠামো, পরিকল্পনার অভাবেই তুলে ধরা যাচ্ছে না দেশের পর্যটন স্পটগুলোকে। আমাদের এত সুন্দর অ্যাসেট, এত সুন্দর একটা জায়গা, এটাকে যদি আমরা সিকিউর করে রাখি, পরিষ্কার রাখি, আর মানুষকে আমরা আরো ভালোভাবে এটা প্রেজেন্ট করতে পারবো। ফরেনার্সরা যদি আসে ওদেরকে আমাদের ওরকম ফ্যাসিলিটিস প্রোভাইড করা উচিত যেটা আমরা অ্যাব্রোডে গেলে পাই। কোথায় কীভাবে যাওয়া যাবে, হ্যাঁ সেখানে কী আছে, কী ফ্যাসিলিটি আছে কি নাই, সেগুলো অবশ্যই যদি একটা অবসরে চলে আসে তাহলে আমার পর্যটনের জন্য ভালো হবে। জিডিপিতে চমক দেখানো দেশের পর্যটনে আয় মাত্র 2%, অথচ অনেক দুর্বল অবকাঠামো নিয়েও নেপাল কিংবা ভুটানের মতো দেশ এগিয়ে গেছে বহুদূর। সৌন্দর্যের কমতি নেই বাংলাদেশের, আছে পর্যটন খাতের অপার সম্ভাবনা। তারপরও এর বেহাল দশা কেন? বিশ্লেষকরা বলছেন এ খাতকে এগিয়ে নিতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে।
সঙ্গে সঙ্গে থাকতে হবে বাস্তবায়নের সদিচ্ছা। সরকারের সরাসরি কিছু কাজ করার জায়গা আছে, কিছু কিছু জায়গা হচ্ছে সরকার ফ্যাসিলিটি করবে, সরকার সুযোগ সুবিধা সৃষ্টি করবে, প্রাইভেট সেক্টরের লোকেরা এগিয়ে আসবে বা উদ্যমী লোকেরা এগিয়ে আসবে, এরকমও কিছু জায়গা আছে, সেখানেও বেশ কিছু ঘাটতি আছে। যে সেক্ষেত্রে ভিসার সহজীকরণে ই ভিসা চালুর পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন প্রেসিডেন্টের পদের জন্য যোগ্য নন বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আর এজন্য মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেসকে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন বাইডেন। এদিকে এক টুইটে ট্রাম্প জানিয়েছেন তিনি বাইডেনের শপথে অংশ নেবেন না। যুক্তরাষ্ট্রে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে শুক্রবার ভাষণ দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন ইস্যু ছাপিয়ে এদিন তার বক্তব্যে উঠে আসে ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড এবং ক্যাপিটল হিলে হামলার বিষয়টি। Let me begin by expressing my deep sympathy for the family of Capitol Officer. বাইডেন বলেন, সহিংসতা উস্কে দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করেছেন। ট্রাম্পের কারণে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। He's been an embarrassment to the country, embarrassed us around the world. It's time for him to go. এসব কারণে ট্রাম্প আর মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য নন বলেও মন্তব্য করেন বাইডেন। He is not fit to serve. He's one of the most incompetent presidents in the history of the United States of America. তদন্তের মাধ্যমে ক্যাপিটল হিলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। What action happens before or after that is a judgment for the Congress to make. করোনা ইস্যুতে বাইডেন বলেন, প্রণোদনা বিলের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। এছাড়াও মহামারীর কারণে কর্মহীনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। We lost another 140,000 jobs. The first negative jobs report since the height of the pandemic in the spring. বাইডেনের বক্তব্যের আগে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষমতা ট্রাম্পের কাছ থেকে কেড়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তবে এখনো সহজভাবে নিজের হার মেনে নিতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা ছাড়ার কথা বললেও আগামী 20 জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ না নেয়ার কথা জানিয়েছেন তিনি। 1869 সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি তার উত্তরসূরির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করেছে টুইটার কর্তৃপক্ষ। ভবিষ্যতে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ঝুঁকি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। টুইটার কর্তৃপক্ষ আরও জানায়, ট্রাম্পের সাম্প্রতিক টুইটগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুইটারে ট্রাম্পের উস্কানিমূলক টুইটের জেরে আইন প্রণেতা থেকে শুরু করে স্বনামধন্য তারকারা ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন। বুধবার ক্যাপিটল হিলে নজিরবিহীন সহিংসতার জন্য ট্রাম্পকেই দায়ী করা হচ্ছে। টুইটারও সংশ্লিষ্টরা বলছে, টুইটারের মাধ্যমে তার সমর্থকদের সহিংসতায় উস্কে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। টুইটার অ্যাকাউন্ট বাতিলের পর নিজের জন্য এরকম আরেকটি প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং এনে দিয়েছে রোমাঞ্চের এক নতুন অনুভূতি। উত্তাল ঢেউ, সবুজ পাহাড়, মেরিন ড্রাইভ, সবকিছুই যেন পাখির মতো উড়ে উড়ে দেখা। দিন দিন যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। উদ্যোক্তারা চান প্যারাসেলিংয়ের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলে ধরতে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘেঁষে তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। দীর্ঘ 80 কিলোমিটার সড়কটিও বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের পরিচয় পেয়েছে। কেবল দীর্ঘতম সৈকত বা মেরিন ড্রাইভ নয়, এখানকার পাহাড় সমুদ্রের অপরূপ মিতালি উপভোগ করতে প্যারাসেলিংয়ে উঠছেন পর্যটকরা। এ নিয়ে রোমাঞ্চকর এক ভ্রমণ। স্পিডবোটের সঙ্গে বেঁধে বিশেষ প্যারাশুটের সাহায্যে আকাশে ঘুরে বেড়ানোর নাম প্যারাসেলিং। সাগর থেকে প্রায় 3 থেকে 400 ফুট উঁচুতে হাওয়ায় ভেসে সাগর ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে উচ্ছ্বসিত পর্যটকরা। পাহাড় দেখতে পেলাম আর সবাইকে ছোট ছোট ইনসেক্টের মতো দেখতে পেলাম আর কি। ফার্স্টে যাওয়ার সময় যখন উপরে উঠে তখন একটু ভয় লাগে, বাট এরপর যখন উপরে উঠে তখন পুরাই অন্যরকম। সমুদ্রের ভিতরে যে রোদের আলোটা পড়ে চিকচিক করে থাকে আর পুরো আকাশ আর নীল সমুদ্র সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। মালয়েশিয়ার প্যানাং বিচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কক্সবাজারে প্রথম প্যারাসেলিং চালু হয়েছে বলে জানালেন এই সুপারভাইজার। এত বিশাল সমুদ্র সৈকত, এখানে কোনো বিনোদন নাই,
তো আমরা একটা সুযোগ তৈরি করলাম যে এটা করা যায় কিনা। তো ইনশাআল্লাহ আমরা 2013 সাল থেকে এই প্যারাসেলিং আবির্ভূত হলো কক্সবাজারে। বেসরকারি এই উদ্যোক্তা জানালেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্যারাসেলিংয়ের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে বিশ্বের কাছে আরও ভালোভাবে তুলে ধরা সম্ভব। প্যারাসেলিংয়ের পাশাপাশি আমাদের আরও অনেক চিন্তাভাবনা আছে কিভাবে আরও পর্যটকদেরকে কক্সবাজারে আকর্ষণ করা যায়, কিভাবে আনা যায়। তো সেক্ষেত্রে সরকারি কোনো যদি পৃষ্ঠপোষকতা থাকতো সেক্ষেত্রে আমাদের অনেক আরও বেশি উপকৃত আমরা হতাম। সৈকতে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে অবস্থিত এই প্যারাসেলিং আবহাওয়ার উপর নির্ভর করে যা করা যাবে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশ্বের প্রায় সব দেশেই সমুদ্র সৈকতে অন্যতম আকর্ষণ হচ্ছে প্যারাসেলিং। তবে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে এমন অভিজ্ঞতা যে কোনো ভ্রমণ পিপাসুদের ভ্রমণে যোগ করবে বাত্রিমাত্রা। তাই সরকারি উদ্যোগে আরও কয়েকটি বিচে প্যারাসেলিংয়ের ব্যবস্থা করা গেলে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি এটি হয়ে উঠতে পারে কক্সবাজারের পর্যটনে সম্ভাবনাময় একটি খাত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ভারত ছাড়াও ভ্যাকসিন পাঠাতে সম্মত আরও কয়েকটি দেশ জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম ধাপে কারা টিকা পাবে, তালিকা চূড়ান্ত পর্যায়ে। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।